আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেখা স্পষ্ট কিনা, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলেন। যদি লেখা স্পষ্ট থাকে, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যায়, তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ডান। আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর একটি টপিক নিয়ে আমরা ক্লাস নেব এবং সেই টপিকের নাম হলো বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে জাতীয় বিষয়াবলী। কিন্তু এখানে আমরা সাম্প্রতিক গুলো পড়বো না, সাম্প্রতিক বাদে আমাদের যা যা টপিক আছে সেই টপিক গুলো আমরা পড়বো। যারা ক্লাসটা দেখতেছেন এবং শুনতেছেন, একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবেন, পরিচিতদের একটু মেনশন করে দিবেন। আমরা আবারও হাজির হয়েছি আমাদের সেই ধারাবাহিক ক্লাস নিয়ে। সেখানে আমাদের আজকের ক্লাস হলো বাংলাদেশ বিষয়াবলী। তো যারা যারা ক্লাস দেখতেছেন তারা সবাই বলতে পারেন, ভাইয়া মাঝে মধ্যে ক্লাস নেয়, মাঝে মধ্যে হারাই যায়। আসলে হারাই যায় না, মাঝে মধ্যে ক্লাস নিলেও আমার অনেক ব্যস্ততা থাকে, তার ভিতরে ক্লাস নেই। আমি তো আর কোনো কোর্স চালু করি নাই, যার জন্য আমাদের প্রতিনিয়ত ক্লাসটা নিতে হবে। আমার ধারাবাহিকতায় আমি আমার ক্লাসটা সম্পূর্ণ করি, ঠিক আছে? তো সেই অনুপাতে আজকে আমাদের ক্লাস হবে বাংলাদেশ বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর যে পার্টটা সেটা হলো আমাদের জাতীয় বিষয়াবলী, তার উপরে আমাদের আজকের ক্লাস। যারা যারা ক্লাসটা দেখতেছেন এবং শুনতেছেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করুন। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? একটু হ্যাঁ আছে, এখনো অপারেশন হয় নাই, ওই জ্বর আসিল, জ্বরের কারণে অপারেশনের ডেট চেঞ্জ করে যেতেছে। জ্বর থাকলে তো অপারেশন হবে না। তো এই কারণে আমাদের আজকের ক্লাস হবে আমাদের জাতীয় বিষয়াবলী। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। সবাই ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন, আমরা আমাদের ক্লাসে চলে যাই। এবং আজকের টপিক হবে আমাদের জাতীয় বিষয়াবলী। সেখানে আমরা সাম্প্রতিক বিষয়টা আমরা পড়বো না, সাম্প্রতিক বাদে আমাদের যে টপিক থাকবে সেই টপিক নিয়ে আমাদের ক্লাসটা হবে। এবং সেখানে আমরা সর্বপ্রথম এভারেস্ট নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রথম এভারেস্ট বিজয়কারীর নাম হলো মুসা ইব্রাহিম, 23 মে 2010। এই 23 মে 2010 এটা কিন্তু সাল পরীক্ষায় আসে যে প্রথম এভারেস্ট বিজয় করে কত সালে, তাইলে আনসার দিবেন 23 মে 2010। এবং নারী যদি বলে যে প্রথম নারী হিসেবে কে প্রথম এভারেস্ট বিজয় করে, তাইলে নিশাত মজুমদার। এর সালটাও ইম্পর্টেন্ট, সেটা হলো 19 মে 2012। এখন কথা হলো তার সাথে আরেকটা আমাদের পড়তে হচ্ছে, সেটা হলো বাবর আলী। বাবর আলী করছে কি 2024 সালে, সে ষষ্ঠ হিসেবে 19 মে সে কি করছে, সে এভারেস্ট বিজয় করছে। এখন যদি সেখানে বলে এভারেস্ট বিজয়কারী হিসেবে কততম, তাইলে এটা কিন্তু অ্যান্সার হবে পঞ্চম। কিন্তু এভারেস্টে উঠেছে কততম, তাইলে হবে কিন্তু ষষ্ঠ। কারণ ভিতরে একজন এভারেস্টে উঠেছে ঠিকই, কিন্তু বিজয় করতে পারেনি। এই কারণে যদি বলে এভারেস্ট বিজয়কারী হিসেবে বাবর কততম, তাইলে এটা কিন্তু আনসার দিবেন পঞ্চম। আর যদি বলে এভারেস্টে আরোহণকারী বাংলাদেশে কততম, তাইলে এটা হবে কি বলেন, ষষ্ঠ। আসেন আসেন এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বাংলাদেশের চলচ্চিত্র। এই বাংলাদেশের চলচ্চিত্র থেকে একটা না একটা পরীক্ষা প্রশ্ন কিন্তু আসেই। তো এই কারণে বাংলাদেশের চলচ্চিত্র এটা কিন্তু আমরা খুব ভালো করে পড়বো ইনশাল্লাহ। বাংলাদেশের চলচ্চিত্র যখন পড়তে যাই, চলচ্চিত্র অঙ্গনে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটা। প্রথম সিনেমা হল বাংলাদেশে না, এটা হবে উপমহাদেশে। উপমহাদেশে প্রথম সিনেমা হল হলো পিকচার হাউস। এটা অনেক পরীক্ষা আসছে আপনার 11 থেকে 20 গ্রেডের যত পরীক্ষা আছে, এখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু প্রচুর আসে। সেটা হলো যে প্রথম সিনেমা হলের নাম কি, তখন আপনার আনসার হবে কিন্তু পিকচার হাউস। এখন কথা হলো উপমহাদেশে প্রথম, এটা আমরা জানি, কিন্তু তারপরেও কথা হলো পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে না, জাস্ট আসবে এটাই যে প্রথম সিনেমা হল, তখন আপনার আনসারটা যেন আপনার মাথায় থাকে, সেটা হলো পিকচার হাউস। উপমহাদেশে জনক হলো, উপমহাদেশে এই চলচ্চিত্রের জনক হলো হীরালাল সেন। হীরালাল সেন ইনি হলো উপমহাদেশের চলচ্চিত্রের জনক। এবং তার চলচ্চিত্র যেটা আছে এটা হলো আলিবাবা ও 40 চোর। আলিবাবা ও 40 চোর। কিন্তু এখন কথা হলো সাল আসবে না, সাল পরীক্ষা আসবে না, কখনোই সাল আসবে না। বাংলাদেশে যখন বলবে যে চলচ্চিত্রের জনককে, তখন আনসারটা দিবেন আব্দুল জব্বার খান। আব্দুল জব্বার খান, এই উত্তরটা দিবেন। এখন কথা হলো এই জায়গায় মূল পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা এরকম করে প্রশ্ন আসে। আমি একটু জুম সেকশন করে আমি দেখাচ্ছি। বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটা, তখন আনসার দেবেন মুখ ও মুখোশ। এটা পরীক্ষা কতবার যে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই, অনেকবার পরীক্ষা আসছে। জাস্ট প্রশ্নটা কি, প্রশ্নটা হলো এটা, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, বাংলাদেশে সাল মুখস্থ করতে হবে না, সাল পরীক্ষায় আসে না। তাহলে যে জিনিসটা পরীক্ষা বেশি আসে সেটা হলো কি, যে বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র, সবাক সবাক ওয়ার্ডটা হবে সবাক, তখন বলবেন মুখ ও মুখোশ। যদি বলেন যে এটা আসলে কে, তখন হবে আব্দুল জব্বার খান। এই কোশ্চেনটা কিন্তু সব থেকে বেশি আসে পরীক্ষায়, সব থেকে বেশি কিন্তু এই কোশ্চেনটাই আসে। এখন যদি বলে যে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে,
তখন আপনার আনসার হবে জহির রায়হান। জহির রায়হান, বানান ঠিক হয় নাই, জহির রায়হান। বাংলাদেশে শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হলো জহির রায়হান, ঠিক আছে। এবং তার যে প্রথম চলচ্চিত্র রঙিন, তার নাম হলো সঙ্গম। সঙ্গম সঙ্গম সঙ্গম। এই কোশ্চেন গুলো থেকেই কিন্তু পরীক্ষায় বেশি কোশ্চেন আসে, এই প্রশ্নগুলো থেকেই। এই প্রশ্নগুলো থেকেই দেখবেন যে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। আর একটা প্রশ্ন বিগত সালে আসে, সেটা হলো মাটির ময়না। মাটির ময়না, এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো এই মাটির ময়না, এটা কে চলচ্চিত্রটা নির্মাণ করে? তখন হবে তৌকির আহমেদ, ঠিক আছে। তৌকির আহমেদ, এটা যেন মাথায় থাকে, নামটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং কথা হলো কান চলচ্চিত্রের উৎসবে প্রথম, তবে ভাষা আন্দোলন নিয়ে ফাগুন হাওয়া, তার একটি চলচ্চিত্র জয়যাত্রা। তার মানে তার এখানে আমরা তিনটা চলচ্চিত্র পাচ্ছি, একটা হলো জয়যাত্রা, একটা হলো ফাগুন হাওয়ায়, আর একটা হলো আমাদের কি বলেন, কান চলচ্চিত্র। ওকে, এবার এবার এই কান চলচ্চিত্র হলো মাটির ময়না। ওকে, আরো কিছু প্রশ্ন আসে, যেমন গেরিলা, গেরিলার প্রযোজনা কে করে, মানে কে চলচ্চিত্রের প্রযোজনা করে? তখন হবে নাসির উদ্দিন ইউসুফ। এবং তার আরো একটা আছে 71-এর যিশু। দেখেন আমি পাশাপাশি এমন ভাবে এই শীটটারে সাজাইছি যেখানে আমি গেরিলা, দেখেন গেরিলা, নাসিরুদ্দিন ইউসুফ, নাসিরুদ্দিন ইউসুফের আরো কি কিছু আছে? হ্যাঁ আছে, তার নাম কি 71-এর যিশু। আমি এখানে এমন ভাবে সাজাই দিছি যাতে পাশাপাশি ও ছোট ছোট যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো আমি এখানে দেখাইয়া দিছি। মাটির ময়না, মাটির ময়না, ঠিক আছে। মাটির ময়না, ময়না মুক্তির গান, ঠিক আছে, এগুলা হলো অস্কার বিজয় হয়, এগুলা অস্কার বিজয় হয়। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা অনেক পরীক্ষা আসছে এই জিনিসটা যে প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন, ওরা 11 জন, ঠিক আছে। আচ্ছা, এটা আসে না মুক্তিযুদ্ধ ভিত্তিক ইংরেজি, ঠিক আছে, জকিয়া 1971, এটা বেশি আসে না। এটা এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না, এটা জাস্ট একবার চোখ বুলাই যাবেন। এখন কথা হলো আমাদের সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কে? সে হলো উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। যদি বলে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হলো জহির রায়হান। কিন্তু যদি বলা হয় উপমহাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে, তখন কিন্তু হবে আমাদের সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। এখন কথা হলো সত্যজিৎ রায় এ কে? তার বাবা হলো সুকুমার রায়, ওই যে আমরা যে কবিতা পড়ছিলাম সুকুমার রায়ের, সেই সুকুমার রায়, ঠিক আছে। সত্যজিৎ রায়ের বাবা হলো সুকুমার রায়। সত্যজিৎ রায় এইটা উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। এটা হলো কিভাবে? এই যে ফেলুদা, এটা খুব বিখ্যাত একটি চলচ্চিত্র, এটা তার সৃষ্টি। এখানে চলচ্চিত্রের ক্যারেক্টার ফেলুদা, ঠিক আছে। হীরক রাজার দেশে, এগুলো এগুলো হলো সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। অস্কার বিজয় হয় কি, হয় কিসের মাধ্যমে? পথের পাঁচালী, পথের পাঁচালী। আর কিছু মাথায় রাখতে হবে, তানভীর মোকাম্মেল, তিনি হলো চিত্রা নদীর পারে, জীবনদুলি, লাল সালু। এই যে লাল সালু উপন্যাস, আমরা যে এইচএসসি লেভেলে লাল সালু উপন্যাস পড়ি, সেই লাল সালু উপন্যাসের ভিত্তিতে যে চলচ্চিত্র করে, সে কে করে বলেন? তানভীর মোকাম্মেল। এখানে বানানগুলো একটু প্রবলেম হয়েছে, এখানে তানভীর মোকাম্মেল হবে, তানভীর, তানভীর, তানভীর মোকাম্মেল, ঠিক আছে। চিত্রা নদীর পারে, জীবনদুলি এবং লাল সালু, এই লাল সালু ইম্পর্টেন্ট, লাল সালু। দেখেন আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো আমি এমন ভাবে আমার শীটে সাজাই দিছি, মাত্র 20 পেজের শীট, 20 পেজের সাথে আমি সংবিধান অ্যাড করি নাই, এর সাথে আমি বাংলাদেশের কি কি বলে কাঠামো, সাংবিধানিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, এগুলো অ্যাড করি নাই। তার মানে আমার মোটামুটি 30 পেজের মতো হতে পারে, ঠিক আছে। চাষী নজরুল ইসলাম, ওরা 11 জন, এবং হাঙর নদী গ্রেনেড, এগুলো আসে। আলমগীর কবির হলো ধীরে বহে মেঘনা, তৌকির আহমেদ হলো হালদা, শেখ নিয়ামত হলো সূর্য দিগল বাড়ি। এই যে আমি যেগুলো বললাম এগুলো হলো বাংলাদেশের চলচ্চিত্র। আর এই বাংলাদেশের চলচ্চিত্র থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না এটা হয় না, এটা এখান থেকে প্রশ্ন আসেই। এবং এই প্রশ্নগুলো সাধারণত কোনো রিসেন্ট হয় না, এই প্রশ্নগুলো হয় সবসময় একই থাকে। এবং এটা হয় বেসিক বলা হয়, বেসিক নলেজ বলা হয়, যে এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলো সবই আমার এখানে ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, সেটা হলো আমাদের লোকসঙ্গীত। এই লোকসঙ্গীত থেকে পরীক্ষা একটা প্রশ্ন পাবেন না, এই জিনিসটা আসলে হতে পারে না। এখান থেকে ছোট ছোট 11 থেকে 20 গ্রেডের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন। তার ভিতরে সর্বপ্রথম আমরা যদি বলি যে কি কি প্রশ্ন আসতে পারে লোকসঙ্গীত থেকে, তাহলে আমরা সর্বপ্রথম এটা বুঝতে পারি যে সেটা হলো জারি, সারি, এই যে গানগুলো আছে লোকসঙ্গীতের, এগুলো কোন অঞ্চলে সব থেকে বেশি গাওয়া হয়। তাহলে জারি যদি বলেন তাহলে ঢাকা এবং ময়মনসিংহ। আমার সাথে একবার বলেন, জারি মানে ঢাকা এবং ময়মনসিংহ, ঢাকা এবং ময়মনসিংহ, ঠিক আছে। তো আমরা 30 সেকেন্ডের একটা ব্রেক দিচ্ছি একটু, তারপরে আমরা আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, লাইভ চলতেছে।
বলো। ও আমি তো অসুস্থ, এমনি অসুস্থ তাই। আচ্ছা আসেন, 30 সেকেন্ড আমার এখানে কাউন্ট করে দেওয়া উচিত ছিল, আমার কাউন্টার আছে তারপরে দিলাম না। ওকে, আমরা পড়ায় আসি। মাইজ ভান্ডারি পরীক্ষা যখন বলে তখন এটা আমরা এমনিই পারবো, কারণ আমরা অনেক সময় টিভিতে দেখি এই মাইজ ভান্ডারি গান, এটা চট্টগ্রামের দিকে সব থেকে বেশি গাওয়া হয়। এবং চটকা এই গানের সাথে আমরা অনেকেই পরিচিত নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে চটকা এই গানটা হলো রংপুরে। কোথায় বলেন? রংপুরে। পালাগান, ময়মনসিংহ, গাম্ভীরা, অনেক পরীক্ষা সেই গাম্ভীরা, গাম্ভীরা হলে হবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে গাম্ভীরার ক্ষেত্রে যদি অপশনে দুইটাই থাকে, রাজশাহীও আছে চাঁপাইনবাবগঞ্জ আছে, তখন আমি আনসার করব কোনটা? যখন দুইটাই থাকবে তখন কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জ উত্তর করব। কোনটা উত্তর করব? চাঁপাইনবাবগঞ্জ। যদি এরকম থাকে যে গাম্ভীরা, গাম্ভীরা এটা আসলে কি, এটা কোন অঞ্চলের, তখন কিন্তু রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ দুইটাই যখন অপশনে থাকবে তখন কিন্তু আমরা আনসার করব কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ। ঘাটু গান হলো ময়মনসিংহ সিলেট, আলকাপ হলো রাজশাহী, ভাটিয়ালি, ভাটিয়ালি ইম্পর্টেন্ট, ভাটিয়ালি ময়মনসিংহ। এবং অনেক সময় প্রশ্ন আসে ভাটিয়ালি এবং ভাওয়াইয়া এই দুইটার ভিতরে কিন্তু আমরা এলোমেলো করে ফেলাই। ভাটিয়ালি হলো জেলে মাঝিদের গান আর ভাওয়াইয়া হলো গাড়ি চালকদের গান। এই যে একটা গান শুনছেন না, ওহে গাড়িয়াল ভাই, এই যে গানটা শুনছেন না ছোটবেলা, আবার সেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা, এই যে গানগুলো আছে এগুলোর বলা হয় ভাওয়াইয়া গান। ঠিক আছে? আর ভাটিয়ালি গান কোনগুলো জানেন? এই যে ছোটবেলায় একটা ভাটিয়ালি গান আমি শিখছিলাম, ওই যে কে যাস রে ভাটির গান গাইয়া, এই যে গানটা শুনছেন না, আমারও ভাই ধন রে কইও নায়র নিতে বইলা, এই তুমি শুনছো না? এই গানটা হলো ভাটিয়ালি গান। সারি গান হলো সিলেট, নৌকাবাইজ এটা বেশি প্রচলন হয় ময়মনসিংহে, এবং জারির গান গাজীর গান এটা হলো ফরিদপুর। আমরা জানি লোকসঙ্গীতে সব থেকে বেশি ফেমাস হলো এখানে বাউল পাগল, কার নাম বলেন? লালন শাহ। আবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ, এরপরে হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্দুল আলিম। আব্দুল আলিমের নাম আমরা জানি না, কিন্তু কিছু করার নাই, একটাই শুধু গান আপনার মনে রাখতে হবে, এই যে দুনিয়া, এই যে গানটা আছে না, কিসেরও লাগিয়া কত যত্নে গড়াই আছেন সাই, এই যে গানটা আছে এই গানটা হলো আব্দুল আলিম। ঠিক আছে? এই গানটা হলো আব্দুল আলিম। ঠিক আছে? এরপর আসেন, আমাদের সব থেকে বেশি পড়তে হবে লালন শাহ। লালন শাহকে বলা হয় বাউল, বাউল অর্থ পাগল, তত্ত্বভিত্তিক, আধ্যাত্মিক ভাবে এটা কুষ্টিয়ায় বেশি, যশোরে বেশি। এবং লালন শাহ, লালন শাহর জন্ম হলো 1772 সালে, বাউল সম্রাট। এর অনেকগুলো গান আছে, এই গানগুলো মনে রাখবেন। দেখেন কিভাবে, ওই যে খাঁচার ভিতর অচিন পাখি, ঠিক আছে, পাখি কেমনে আসে যায়, কার গান বলেন? এটা হলো লালন শাহর গান। বাড়ির কাছে আরশিনগর, ঠিক আছে, এই একটা গান। জাত গেল জাত গেল, আমি অপার হয়ে বসে আছি, ঘরের চাবি পরের হাতে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সময় গেলে সাধন হবে না। এই যে গানগুলো আছে না, এই গানগুলো সবই হলো লালন শাহর গান। এখন মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হলো এই জায়গায় হাসন রাজার দুইটা গান আছে, এগুলো বাদ দিয়া যত গান পাবেন, এই যে হাসন রাজা, হাসন রাজার গান এবং শাহ আব্দুল করিমের গান, এই দুইটা গান আপনি প্রথম মুখস্থ করবেন, আর এরপরে বাকি যত গান পাবেন সবগুলোই লালন শাহ। যেমন এখানে যদি বলে গাড়ি চলে না চলে না চলে না রে, এই যে গানটা, এটা কার গান বলেন? শাহ আব্দুল করিমের গান। আর একটা গান আছে, এই গানটা আমরা বেশি জানি, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এই যে গানটা আমার এমনি ফাটাবাস, তার মধ্যে একটু হালকা গান। তো আগে কি সুন্দর, এটাও কার? এটা হলো শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিমের বাড়ি কই? সুনামগঞ্জ, এবং তাকেও বাউল বলা হয়। তা শাহ আব্দুল করিমের দুইটা গান পাইলাম, গাড়ি চলে না চলে না চলে না রে, আর আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজওয়ান, ঠিক আছে, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আমরা, এই যে গানটা আছে না, এইটা হলো শাহ আব্দুল করিমের গান। গান গাই, গানগুলো আমার কণ্ঠ ভালো না, কিন্তু গান তো পারি। হাসন রাজা, হাসন রাজার কথা, হাসন রাজা থেকে গান মনে রাখতে হবে, আগে তারও সুনামগঞ্জ, তাকে বলা হয় মর্মী কবি। তার থেকে দুইটা গান সব থেকে বেশি মনে রাখতে হবে, একটা হলো লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এই যে গানটা, এই গানটা কার? হাসন রাজার। নেশা লাগিল রে, এই যে গান দুইটা, এই দুইটা গান কার বলেন? হাসন রাজার গান। হ্যাঁ, গানের ক্লাস, গানের ক্লাস। আসেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, এখান থেকে আমাদের গান মনে রাখতে হবে না, এখান থেকে তাকে মনে রাখতে হবে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ব্রাহ্মণবাড়িয়া, আর তিনি সরোদ বাজাতেন। জাস্ট এতটুক। এখন কথা হলো, তাইলে আমরা যদি এই গানে আবার রিভিশন দিয়ে আমি আবার বলি, তখন দেখেন তো, এই আপনি আপনি কোশ্চেন, আমি আপনার কোশ্চেন দিয়ে টাইমার সেট করে দিতেছি, আপনি বলেন যে এই গানটা
এই গানটা কার গান? আপনি পারলে বইলে দেখান, কমেন্ট করেন, ঠিক আছে? আমি 30 সেকেন্ডের আমি 20 সেকেন্ডের একটা টাইমার দিয়ে দিলাম। আপনি কমেন্ট করবেন গান যখন আমি গাবো, তারপরে আপনি কমেন্ট করবেন যে এটা কার গান, ঠিক আছে? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। বলেন কার গান, কার গান বলেন, কার গান কমেন্ট করেন। ইয়াস, শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম পামু, আস্তে আস্তে হইবে। এরপরে আসি হাসন রাজা। হাসন রাজার গান কোনটা? নেশা লাগিল রে, আর কি লোকে বলে বলে রে। আর আরেক আবার আবার এটা বলেন তো, এটা কার গান? এটা যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, কার গান? কার গান বলেন, কার গান? এটা হলো লালন শাহর গান। এই যে গানগুলা, এগুলা পরীক্ষা কিন্তু অনেক আসে। তারপর আসেন কিছু গান আছে, এই গানগুলা মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, অন্যান্য ভিত্তিক গান, যেমন সবকটি জানালা খুলে দাও না, অনেক পরীক্ষা আসে। এর গীতিকার হলো নজরুল ইসলাম বাবু এবং সুরকার হলো ইমতিয়াজ আহমেদ বুলবুল। এক নদী রক্ত পেরিয়ে খান আতাউর রহমান, জয় বাংলা বাংলার জয়। এই যে গানটা শুনছেন, এটা কার বলেন? গাজী মাজহারুল ইসলাম। গোবিন্দ হালদার, এইগুলো দেশাত্মবোধক গান, এগুলোর থেকেও পরীক্ষা আসে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই যে গানটা, এটা কার? গোবিন্দ হালদার। এক সাগর রক্তের বিনিময়, এই যে গানটা আছে, এই যে গানটা কার গান বলেন? এটা হলো গোবিন্দ হালদারের গান। এই যে গানগুলো আছে না, এগুলো গোবিন্দ হালদার। কিন্তু গোবিন্দ হালদার কি বলেন? এটা গায়ক, কিন্তু সুরকার হলো আপেল মাহমুদ। প্রত্যেকটা গানের এখানে 3টা গানই, যেমন এই যে গানটা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এই যে গানটা কার বলেন? গোবিন্দ হালদার, কিন্তু সুরকার কে? আপেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা কার? এটাও সেই গোবিন্দ হালদারের, কিন্তু সুরকার আপেল মাহমুদ। মাঝে মধ্যে চিত্র আসে, চিত্র, সেখানে এই যে চিত্রশিল্পী কারা? আমার হাতে গোনা চিত্রশিল্পী শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, এবং সব থেকে শ্রেষ্ঠ শিল্পী হলো জয়নুল আবেদিন। এই কারণে আমাদের এই 3টা শিল্পী পড়তে হবে। তার শুধু কি কি শিল্পী, চিত্রশিল্পীগুলো আছে, চিত্রশিল্পীগুলো সেগুলো: তিন কন্যা, নায়র, উকি, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। এই যে এইগুলো হলো কি বলেন? যে কামরুল হাসান। কামরুল হাসান থেকে আরেকটা জিনিস পড়তে হয়, কিন্তু সেটা হলো আমাদের জাতীয় পতাকার যে নকশাকর কে করছে বলেন? কামরুল হাসান। এস এম সুলতান, হত্যাযোগ্য, জমি কর্ষণ, চর দখল, শিশু স্বর্গ, চারুপাঠ, চিত্রাঙ্কন প্রতিষ্ঠান একটা, এগুলো পড়তে হয়। আর সব থেকে বেশি পড়তে হয় সেটা হলো জয়নুল আবেদিন। ইয়াস, জয়নুল আবেদিন থেকে সর্বপ্রথম কথা হলো তার সংগ্রহশালা কোথায়? ময়মনসিংহ। এটা অনেক পরীক্ষা আসে। এবং তিনি কিশোরগঞ্জের, এবং তিনি হলো শ্রেষ্ঠ শিল্পী। ম্যাডোনা 40, এটা হলো দুর্ভিক্ষ, ম্যাডোনা 40, সরি, হ্যাঁ, দুর্ভিক্ষণিয়া। আর ম্যাডোনা 40 এবং মনপুরা 70, এগুলো হলো বন্যা নিয়া সংগ্রাম। নবান্ন, তারপর মই দেয়া, ওই যে 50 টাকার পিছনে দেখেন নাই, মই দেয়া, তারপর দুর্ভিক্ষ, গায়ের বধূ, ঠিক আছে, গুণ টানা। 50 টাকার পিছনে দেখছেন না মাঝে মধ্যে, 100 টাকার পিছনে, 50 টাকার পিছনে গুণ টানা। এই ধরনের চিত্রশিল্পগুলো কার? জয়নুল আবেদিনের। আসেন ভাস্কর্য। এখানে ভাস্কর্য থেকে পরীক্ষা মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের পড়তে হবে যে কিছু লোক, যেমন মিনাল হক, তারপরে শামীম শিকদার, তারপরে আবার শামীম শিকদার বলতে আপনি মনে করেন না উনি পুরুষ, উনি কিন্তু মহিলা, হামিদুজ্জামান, ঠিক আছে। তারপর দেখেন এই হামিদুজ্জামান আর হামিদুর রহমান নিয়ে আপনাদের কিন্তু একটা ভেজাল বাজে। দেখেন আমাদের যে শহীদ মিনার আছে, এর যে নকশা করছে স্থপতি, তাকে বলা হয় কি বলেন? হামিদুর রহমান। আপনি এইটা কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছিল। আর সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিজয় কেতন, শান্তির পায়রা টিএসসি তে, এবং স্মৃতির মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু হামিদুজ্জামানের, ঠিক আছে। শাপলা চত্বর, দোয়েল চত্বর, এই চত্বর হলো আব্দুল জলিল পাশা। শিল্পকলা একাডেমি 1974 সাল, সেগুন বাগিচা।
আর স্বোপার্জিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, শার্ক ফোয়ারা, কদম ফোয়ারা, এগুলো হলো শামীম শিকদার। আর মিনাল হক হলো গোল্ডেন জুবিলি টাওয়ার এবং দুর্জয় রাজারবাগে। ঢাকা জাদুঘর 1913 সালে, এটা বর্তমানে জাতীয়করণ করা হয় 1983 সালে। লোকশিল্প জাদুঘর 1975, বাংলাপিডিয়া সিরাজুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র আব্দুল্লাহ আবু সাইদ, মুজিবনগর স্মৃতিসৌধ আসবে না, তানবীর করিম, অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ, রক্তসোপান রাজেন্দ্রপুর সেন, ঠিক আছে, এটা রংপুর সেনানিবাসে। এবং এগুলো, আর এইটা স্মারক ভাস্কর্য মুস্তফা বশির, এই নর্মাল এগুলো একটু আসে। বিজয় 71 শ্যামল চৌধুরী, বিজয় কেতন বললে কিন্তু ঢাকা সেনানিবাসে আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2001 সাল, মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর, মুক্তিযুদ্ধ জাদুঘর 1996 সেগুনবাগিচায়, তবে বর্তমানে আগারগাঁওয়ে। গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর খুলনা। এই যে তত্ত্বগুলো আছে না, এগুলো ভাস্কর্য থেকে, এবং ভাস্কর্য পরীক্ষা কিন্তু প্রচুর আসে। তারপরে আসে খেলাধুলা। খেলাধুলা, তাহলে খেলাধুলাটা নিয়ে বাংলা একাডেমি, এটা আপনারা জানেন, এটা আমরা বাংলা সাহিত্যে পড়বো, এটা এখানে পড়বো না। আমরা এখান থেকে একটা প্রশ্ন, বিটিভি চালু হয় কখন? তখন হবে 1964 সালে বিটিভি চালু হয়। কিন্তু রঙিন টিভি কখন চালু হয়? তখন হবে 1982 সালে রঙিন টিভি চালু হয়। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তারপরে যদি বলে বাংলা একাডেমির পুরস্কার মোট কয়টা, পত্রিকা মোট কয়টা, তাইলে হবে 6টা। খেলাধুলা থেকে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয় 1984 সাল। এবং যদি বলা হয় যে বিকেএসপি, অর্থাৎ বিকেএসপি এটা কোথায় আছে, তাহলে জিরানি সাভার। বাংলাদেশ ফিফার সদস্য পায়, এটা খুবই ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশ ফিফার সদস্য পায় কত সালে? সেটা হলো 1974 সালে। আর ফুটবলের নাম হলো বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিকের সদস্য পদ পায় 1980 সালে, এবং অলিম্পিকে যোগদান করে 1984 সালে। কমনওয়েলথ গেম বাংলাদেশে অংশ নেয় 1978 সালে, 1978 সালে, এবং এশিয়া গেমে অংশ নেয় 1978 সালে। ঠিক আছে। দাবার ক্ষেত্রে যদি বলে 5 জন গ্র্যান্ড মাস্টার, তার মধ্যে সব থেকে বেশি হলো নিয়াজ মোরশেদ, নিয়াজ মোরশেদ। ঠিক আছে, এই কটা তথ্য পড়লেই হবে। আর বাকি যে তথ্য আছে, কি ক্রিকেট থেকে কিছু, ফুটবল থেকে এবার ইম্পর্টেন্ট, যেহেতু ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এই কারণে ফুটবল থেকে ইম্পর্টেন্ট, বাংলাদেশের সাথে রিলেটেড ফুটবল এবারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে রাতে আর একটা কোনো না অন্য একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।